স্বচ্ছ কাচের ওপাশ থেকে প্রিয়তার সকল উন্মাদনা পর্যবেক্ষণ করছে প্রীতম ও প্রেম। যতই হোক, মানুষের রক্ত কথা বলে, রক্তের টান কেউ কখনো উপেক্ষা করতে পারে না, তারাও পারেনি। তারা দুজনই খুব স্পষ্ট দেখতে পাচ্ছে তাদের ভবিষ্যৎ, তবুও মনকে বোঝানোর চেষ্টা করে, বারবার ব্যর্থ হয়। যতই হোক, রক্তের নারীর টান অস্বীকার করবে কি করে, আবার সহ্যই বা করবে কি করে? তাদের দুজনের চোখেই অশ্রু, দুঃখ পেতে পেতে নরম মনগুলো পাথর হয়ে গেছে কবেই। তবুও সেই পাথরে মনে ব্যথা লাগে, রক্তক্ষরণ হয়, পাগল পাগল লাগে। আল্লাহর অসীম রহমতে একবার বেঁচে গেছে বলেই যে বারবার বেঁচে যাবে তা তো কোনো নিশ্চয়তা নেই। যা হওয়ার কথা তাই তো হচ্ছে। ভবিতব্যকে ঠেকায় এমন সাধ্যকার, কিন্তু ভাগ্যকেও ভবিতব্যের উপর ছেড়ে দিলে তো চরম সর্বনাশ হবে। ওই মানুষটার যদি একবার কিছু হয়ে যায় তাহলে কেউ কিচ্ছুই হারাবে না, কারো কিছুই যাবে আসবে না, অথচ তার ফুলের মতো বোনটা ঝরে যাবে এক মুহূর্তেই। এসব নিয়ে বেশি ভাবতে পারে না প্রীতম। অস্থির লাগে, বুকটা অসহ্য যন্ত্রণায় নীল হয়ে যায়। নিজের কলিজার টুকরোর এমন অবস্থা সহ্য হয় না। পাশ থেকে প্রেম বলে ওঠে, তাহলে কি বলো মেজদা? পাশাপাশি দুটো কবর খুঁড়ে রেডি থাকতে হবে আমাদের। যতই হোক লাশগুলো খাটিয়ায় তোলার দায়িত্ব তো আমাদেরই। প্রীতমের বুক পুড়ে নিঃশব্দে চোখ মুখে অশ্রু বিসর্জন হয়। নিজের বোনকে এই মরণ থেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে প্রীতম। অনেক সময় অনেক নিষ্ঠুর আচরণ করেছে নিজের বোনের সাথে। নিজের পেটের বোন তাকে ঘৃণা করত, দু চক্ষু দিয়ে দেখতে পারত না, মুখ ফিরিয়ে রাখত বছরের পর বছর। প্রীতম মুখ বুজে সময় নিয়েছে, কোনো প্রতিবাদ করেনি, নিজেকে প্রমাণ করার চেষ্টাও করেনি। চাওয়াও শুধু এতটুকুই ছিল, বোন তুই আমায় দেখতে পারিস না, তোকে আমার মুখটাও দেখতে হবে না, তবু তুই ভালো থাক, তোর নিজস্ব একটা দুনিয়া হোক। অন্যের ছায়াতল থেকে বেরিয়ে তুই নিজের জন্য বাঁচতে শেখ, নিজের অনুভূতির উপর লাগাম টানতে শেখ। কিন্তু দেখো, দিন শেষে সেই লক্ষ্য কত বাজেভাবে হেরে গেছে তার ভাই। এখন প্রেমের কথাটাই সত্যি লাগে প্রীতমের। একটা শরীরে দুটো আত্মা থাকলে একটা তাড়িয়ে আরেকটা রাখা যায়, কিন্তু দুটো শরীরে একটা আত্মা থাকলে দুটো শরীরকেই সমান তালে বাঁচিয়ে রাখতে হয়। না হলে একটা শরীরের কিছু হওয়ার আগেই অন্যটা নিজে থেকেই শেষ হয়ে যায়। প্রীতমের অসহায়ত্ব অনুধাবন করতে পারল প্রেম, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হারালে আমরা কেবল আমাদের বড় ভাইকেই হারাবো না মেজদা, আমাদের কলিজার টুকরো বোনটাকেও হারাবো। মনটাকে ইস্পাতের মতো করে ফেলো মেজদা, এদেরকে আমরা হারাবই। যতই চেষ্টা করি ধরে রাখতে পারবো না। আমি আমার কলিজাকে হারিয়ে এক দণ্ড বাঁচতে পারবো না প্রেম। তো আমার আত্মার একটা অংশ, আর একটা মাত্র বোন। আমি আমার বোনটাকে অনেক ভালোবাসি রে ভাই। আমার খুব ভয় হচ্ছে, আমার যত বোনই আসুক আর যত যাই হোক, ও আমার কাছে সবার উপরে। আমরা খুবই নগণ্য মানুষ মেজদা, আমাদের হাতে আর কিছুই নেই। শাক দিয়ে বেশি দিন মাছ ঢাকা যায় না, তবে যাদের জন্য আমাদের ভাই বোনের এই অবস্থা তাদের কোনোদিনই ক্ষমা করব না। তারা কোনোদিনও সুখী হবে না। আল্লাহর বিচার কঠিন। প্রহেলিকা শিকদার প্রতি সেকেন্ডে ধুকে ধুকে মরছে। সাদমান শিকদার ছেলে হারানোর ভয়ে কাটা হয়ে আছে। খালেক শিকদারও স্বস্তিতে নেই। দেখে নিও আরও দুর্দিন আসবে এদের। এদের লোভ এদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। আজ কেবল এদের জন্য। প্রেমের গলা ভারী হয়ে আসে। পুরুষ মানুষদের কাঁদতে নেই। লম্বা লম্বা দম ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো দু ভাই। প্রীতম দরজায় টোকা দিয়ে ডাকলো প্রিয়তাকে। বোন, একটু এদিকে আয়। প্রিয়তা প্রণয়ের হাতের উল্টো পিঠে গাল ঠেকিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল শুভ্ররাঙ্গা মুখটার দিকে। ভাইয়ের ডাকে হকচকিয়ে গেল প্রিয়তা। পেছনে তাকিয়ে দেখলো প্রীতম ডাকছে চোখের ইশারায়। প্রিয়তা ঘাড় ঘুরিয়ে ফের তাকালো প্রণয়ের মুখের দিকে, কত স্থির আর শান্ত। প্রিয়তার মন চাইল না উঠে যেতে, তবুও প্রণয়ের হাতটা আস্তে করে রাখলো বেডে। প্রণয়ের চকচকে কপালে আলতো চুমুকে ফিসফিসিয়ে বলল, ভালো ছেলের মতো শুয়ে থাকুন, আমি এক্ষুনি আসছি। বলে দু গালে দুটো চুমু খেয়ে বেরিয়ে গেল প্রিয়তা। প্রীতমের সামনে দাঁড়িয়ে ধীরে বলল, জি ভাইয়া। প্রীতম কিছু বলার আগেই ধমকে উঠল প্রেম, কঠিন গলায় বলল, তুই লাস্ট কবে খেয়েছিস?
প্রিয়তার মুখটা নিরীহ হয়ে এলো। সে সত্যি মনে করার চেষ্টা করলো কবে খেয়েছে। প্রিয়তাকে ইতিউতি তাকাতে দেখে ওর মাথায় চাটি মারল প্রেম, দাঁত খিচিয়ে বলল, মনে করতে পারছিস না তো, আর পারবিও না। মনে করবি কিভাবে? খেয়েছিস তো 4 দিন আগে, তাও দুধ মুড়ি। আরে তোর কি খেতে তেষ্টা পায় না? প্রিয়তা অসহায় চোখে তাকালো। তার প্রণয় ভাই নেই, আর সে বসে বসে গিলবে, গলা দিয়ে নামবে ওই খাবার। ভাবলার মতো কি তাকিয়ে আছিস? চল নিচে থেকে খেয়ে আসবি। প্রেম যেতে ধরল, তৎক্ষণাৎ বিরোধ জানালো প্রিয়তা। মাথা নিচু করে ধীরে বলল, তুমি খাও ভাই, আমি খেতে পারবো না। খাবার আমার গলা দিয়ে নামবে না। কথা শুনে দাঁড়িয়ে পড়ল প্রেম, ভ্রু কুঁচকে পেছনে ফিরে তাকালো। মেয়েটার কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে। প্রেম কিছু বলার আগে আবার ধমকে উঠল প্রীতম, কঠিন গলায় বলল, তুই কি দিন দিন ভদ্রতা সভ্যতা গিলে খাচ্ছিস? বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করছিস? ধমকের সাথে ঈষৎ কেঁপে উঠল প্রিয়তা, মাথা আরো খানিক নিচু করে বলল, আমি সরি ভাইয়া, কিন্তু সত্যি আমি খেতে পারবো না। আমার প্রণয় ভাইয়া তো কিছু খেতে পারছেন না, তাহলে আমার গলা দিয়ে কিভাবে নামবে বলো? একত্রে দীর্ঘশ্বাস ফেললো দু ভাই। প্রেম বোনের মাথায় হাত রাখলো, খুব আস্তে করে বোঝানোর ভঙ্গিতে বলল, তুই এত বোকা কেন রে বনু? তোর মনে হয় দাদান কিছু না খেয়ে আছে? প্রিয়তা তৎক্ষণাৎ উপর নিচ মাথা ঝাঁকালো, ধরা গলায় বলল, হ্যাঁ, না খেয়েই তো আছেন। উনি কি খাওয়ার অবস্থায় আছেন নাকি? প্রেম দীর্ঘশ্বাস ফেলে বলল, শুধু শুধু কি আর তোকে গাধি বলি? ওই যে দেখ স্যালাইন চলছে, ওটা এক প্রকার খাবারই, যা দাদানকে 24 ঘন্টা দেওয়া হচ্ছে। এর ফলে তার শরীর ডিহাইড্রেট হবে না, ক্লান্তি আসবে না, ক্ষুধাও পাবে না। কিন্তু তোকে তো আর স্যালাইন খাওয়ানো যাবে না। নাকি খাবি? ডাক্তারকে বলে 2 থেকে 3 ব্যাগ নিয়ে আসতে বলবো। এরপর হাতে ক্যানোলা কেথে দাদনের পাশে শুয়ে দিব। আমার কোনো আপত্তি নেই, তুই যেটা খেতে চাস, কিন্তু একটা তো তোকে খেতেই হবে। হাতের রগে সুই গাঁথতে হবে কল্পনা করতেই গায়ের পশম দাঁড়িয়ে গেল প্রিয়তার। ভয়ে ভয়ে তাকালো প্রেমের দিকে। প্রেম ভ্রু নাচালো। বল বল, কোনটা খাবি? দ্রুত বল। প্রিয়তা পড়ে গেল মাইনকার চিপায়। প্রীতমের ভীষণ জোরে হাসি পেল, একদম সিরিয়াস মুখ করে দাঁড়িয়ে আছে। প্রিয়তা একবার তাকালো প্রণয়ের দিকে। প্রণয় ভাই ক্ষুধার্ত নয় ভাবতেই স্বস্তির লাগলো মনে। অতঃপর মুখ ফুলিয়ে বলল, আমি স্যালাইন খাবো না, খাবার খাবো। হাসলো প্রেম, গাল টেনে দিয়ে বলল, গুডগার মির্জা, এই নাচনি বুড়িকে নিয়ে যাও, আমি একটু পরেই আসছি। সম্মতি জানালো প্রীতম। আগে আগে বেরিয়ে গেল গাড়ি বের করতে। প্রীতমরা হসপিটালে আসার পরপরই তদন্ত করতে এসে হাজির স্পেশাল ইউনিট এবং তাদের স্পেশাল 2 অফিসার, এসআই ইব্রাহিম এবং সাব ইন্সপেক্টর তুরান। এসআই ইব্রাহিম এবং তাদের স্পেশাল ইউনিট পরিচয় গোপন করে সাদা পোশাকে ছড়িয়ে পড়েছে এবং সাব ইন্সপেক্টর তুরান নিজের পরিচয় সরাসরি এসে দাঁড়িয়েছে রিসিপশনে। সে সরাসরি রিসিপশনের আবরার শিকদার প্রণয় সম্বন্ধে জানতে চাইলে তথ্য দিতে অস্বীকার করেন হসপিটাল কর্তৃপক্ষ, কারণ আবরার শিকদার প্রণয় তাদের ভিআইপি পেশেন্ট। অফিসার তুরানের সাথে বাকবিতণ্ডা বেঁধে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ নিচে চলে আসে প্রিয়তা। সে কোনো ঝামেলা ঝঞ্ঝাট পুলিশ মিলিটারি কিছুতেই মনোনিবেশ করে না। 4 দিন কিচ্ছু পেটে পড়েনি বিধায় ক্ষুধাতে নাড়ি ভুড়ি দলা পাকিয়ে মোচড় দিয়ে উঠে আসতে চাচ্ছে। এই 4 দিন অন্ন বর্জন করে কিসের উপর টিকেছিল প্রিয়তা, ভাবতে গেলে নিজেরই মাথা ফাঁকা হয়ে আসে। হ্যাঁ, এটাই হয়তো অতিমাত্রার নেশার ফল। তার মরণ আসক্তি তাকে জিয়ে রেখেছে, অসুস্থ হয়ে বিছানায় পড়তে দেয়নি। তার উন্মাদনা তাকে টিকে থাকার রসদ জুগিয়েছে। শরীরটাও হয়তো বুঝে গেছে ওই একটা মাত্র মানুষের উপস্থিতি তার সব থেকে প্রয়োজন। ওই মানুষটা একটু দূরে সরলেই তার নিজস্ব মেকানিজম আউলিয়ে যায়। প্রিয়তা পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। রিসিপশনিস্ট তাকে দেখেই আচমকা বলে উঠলেন, এই যে উনি আব্দুল সিকদার প্রণয়ের বাড়ির লোক, ওনার সাথে কথা বলুন, সব জানতে পারবেন। যেতে যেতে প্রণয়ের নামটা শুনেই পদযুগল থেমে গেল প্রিয়তার। ঘাড় ঘুরিয়ে তাকালো। তুরান রিসেপশনিস্টের কথা মতো পেছনে তাকাতে দ্রুতগামী কিছু একটা ছুটে এসে খেস করে বুকের গভীরে বিঁধে গেল।
প্রিয়তা প্রশ্ন চোখে তাকালো রিসেপশনিস্টের দিকে। রিসেপশনিস্ট নম্র কণ্ঠে বললেন, ম্যাম, সাব ইন্সপেক্টর আপনাদের সাথে কথা বলতে চান। হাতের ইশারায় তুরানের দিকে দেখিয়ে দিলেন রিসেপশনিস্ট। প্রিয়তা ভ্রু কুঁচকে তাকালো তুরানের দিকে। সর্বপ্রথম মাথায় এলো সাব ইন্সপেক্টর মানে পুলিশ। প্রিয়তা বেশি ভাবল না, স্বাভাবিক কণ্ঠে বলল, জি বলুন। দ্বিতীয় দফায় পুনরায় ধাক্কা লাগলো তুরানের বুকে। কিছু বলতে চেয়েও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না তুরান। জীবনে প্রথমবারের মতো বক্ষ পিঞ্জরে অদ্ভুত হালচাল অনুভূতি হচ্ছে। তার 29 বছরের শুষ্ক হৃদয়টা হঠাৎ আসা সুনামিতে আকস্মিক ভিজে গেল। সে নিজ অস্তিত্ব খুইয়ে তাকিয়ে রইল সামনের রমণীর দিকে। সে কি রূপের জালে জড়িয়ে গেল? টানা টানা চোখ দুটো অগাধ কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ভাসা ভাসা দু চোখ যেন নীল সাগরের অনুরূপ। লোকটার নিজের দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে বিব্রত হলো প্রিয়তা। চোখ নামিয়ে নিল সহসা। সামনের ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে বলল, জি কিছু বলবেন? পুনরায় সেই রিনরিনে নারী কণ্ঠে ভ্রম ছুটে গেল তুরানের। সে কি করতে এসেছে আর কি করছে এটা ভাবতেই মেজাজ খারাপ হয়ে গেল। হালকা কেশে গলা ছেড়ে নিল তুরান। স্বাভাবিক গমগমে কণ্ঠে বলল, সাব ইন্সপেক্টর তুরান জাওয়াত, আমি আবরার শিকদার প্রণয় সম্বন্ধে জানতে এসেছি। লোকটার কথায় ভ্রুদয়ে ভাস আরো দৃঢ় হলো প্রিয়তার। অবাক কণ্ঠে বলল, ওনার সম্বন্ধে আপনি জেনে কি করবেন? মেয়েটার ভ্রু বাঁকানোর কায়দাটাও কি অমায়িক লাগলো তুরানের। নিজেকে সামলে বলল, উপরমহল থেকে অর্ডার আছে, উনি কিভাবে আঘাত পেয়েছেন সব বৃত্তান্ত তদন্ত করে উপরমহলে পাঠাতে হবে। প্রিয়তা কিঞ্চিত বিস্মিত হয়ে বলল, আশ্চর্য, আমাদের পারিবারিক ব্যাপারে উপর মহলের কি কাজ? এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের পরিবারের কেউ কি পুলিশ কমপ্লেন করেছে? তুরান একটু থামলো, মনোযোগের সহিত গভীর চোখে তাকালো প্রিয়তার দিকে। সে তো সরাসরি এএসআর এর টপিক তুলতে পারবে না, কারণ প্রণয় শিকদার যে এএসআর সেটা তো আর প্রমাণিত নয়। বেশি কিছু বললে তাদের নিজেদেরকেই বিরাট চাপে পড়তে হবে। তুরান কিছু বলতেই যাচ্ছিল, তার পূর্বেই এসে হাজির হলো প্রেম। প্রথমেই বোনকে এক ধমক দিল, এই তুই এখানে কি করছিস? তোর না খিদে পেয়েছে? মেজদা তোর জন্য বাইরে অপেক্ষা করছে না। প্রেমের কথা শুনে পুনরায় খাবারের কথা মনে পড়ে গেল প্রিয়তার। পেট পুনরায় গুরুম গুরুম করে জানান দিল তার অসহ্য ক্ষুধার ব্যাপারে। প্রিয়তা আর তুরানের দিকে তাকালো না, মনে পড়ার ভঙ্গিতে পেছন ঘুরে দৌড় দিল। ছোটার তালে তালে হাঁটুর নিচে দুলছে লম্বা বেনিটা। সেদিকে মুগ্ধ চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তুরান। প্রেম ওর গতিবিধি পর্যবেক্ষণ করে বলল, আপনি কি যেন জানতে এসেছেন? যা বলার আমাকে বলুন। দেখলাম আপনাদের ফোর্স হসপিটাল চত্বরে টহল দিচ্ছে, বিশেষ কোনো ব্যাপার? তুরান গভীর চোখে তাকালো সামনে দাঁড়ানো তার সমবয়সী ছেলেটার দিকে। ফর্মাল ড্রেস আপ, চোখে চিকন ফ্রেমের চশমা, ব্যক্তিত্বে একটা ভারী ভাব। যদিও শিকদার বাড়ির প্রত্যেকটা পুরুষ সদস্যই ভীষণ স্ট্রং, সাথে ভীষণ দুর্বৃত্ত আর চালাক প্রকৃতির। এই যে না বলতেই বুঝে নিয়েছে যে তাদের স্পেশাল ইউনিট হসপিটালে আছে। এদের বিষয়ে ইনভেস্টিগেশন হয়েছে গত 2 মাস। তুরান সাবধানে কথা পেঁচিয়ে বলল, আমরা মিস্টার আবরার শিকদার প্রণয় সম্বন্ধে ইনভেস্টিগেশন করতে এসেছি। আমাদের কাছে রিপোর্ট আছে ওনার ওপর নাকি হামলা হয়েছিল, পরপর শ্যুট করা হয়েছে। কারা করেছে বলে আপনার ধারণা? প্রেম সন্দেহান চোখে তাকালো। এই লোকটা যে কি মিন করছে তা বুঝতে 1%ও অসুবিধা হলো না প্রেমের। সে দ্রুত হাসলো, হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, আমাদের বড় ভাই সাধারণ কোনো পার্সন নন অফিসার, সো এরকম ছোটোখাটো অ্যাটাক তো হতেই থাকবে। আফটার অল ওয়ার্ল্ড টপ 15 কোম্পানির মধ্যে একটার ওনার। বিজনেস ওয়ার্ল্ডে কি শত্রুর অভাব? তাদের মধ্যে কেউ হয়তো সুযোগের সদ্ব্যবহার করেছে। ওকে, শুনলাম আপনি নাকি আবরার শিকদার প্রণয়ের আপন ভাই। সঠিক জেনেছেন, কিন্তু আমাদের ফ্যামিলি ম্যাটারে পুলিশের এত কৌতূহল তো ভালো ঠেকছে না। ব্যাপারটা কি? লোকটার চতুরতা আর কথা পেছানোর ট্যালেন্ট দেখে হাসলো তুরান। মানতেই হবে এরা জাত ক্রিমিনাল। অপরাধ করা আর তা চাপা দেওয়ার ক্ষমতা এদের শিরায় শিরায়। কেমনে কথা পেঁচিয়ে তিল থেকে তাল বানিয়ে দিল। প্রেমকে একটু নাড়িয়ে দিতে তুরান বলল, অ্যাকচুয়ালি কী হয়েছে মিস্টার শিকদার,
গত 7 দিন আগে আমাদের স্পেশাল ফোর্স একটা মিশনে গিয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা সবাই নিখোঁজ। কারো কোনো অস্তিত্বই মিলল না। তবে আমাদের কাছে থাকা ডাটা থেকে জানতে পেরেছি ওই রাতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। একটা দুটো লাশ গায়েব হতে পারে, কিন্তু শত শত লাশ। তুরানের কথা শুনে চোখ মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে তুলল প্রেম। কপাল কুঁচকে দায়সারা হয়ে বলল, আশ্চর্য, আপনারা কি মিশন করেছেন না করেছেন সেসব জেনে আমার কী লাভ? আমরা বিজনেসম্যান, পুলিশ মিলিটারি নই। এসব জেনে আমাদের কোনো ফায়দাও নেই। প্রেমের অভিব্যক্তিতে বিরক্ত দেখে ভ্রু কুঁচকালো তুরান। সে এক্সপেক্ট করেছিল প্রেম হয়তো ঘাবড়ে যাবে। প্রেমের ফোন বেজে উঠল তৎক্ষণাৎ। প্রীতমের ফোন। প্রেম তুরানের দিকে তাকিয়ে ব্যস্ততা দেখিয়ে বলল, ওকে অফিসার, আর নিশ্চয়ই কিছু জানার নেই। আর হ্যাঁ, আমাদের ফ্যামিলি ম্যাটার নিয়ে আপনাদের ইনভেস্টিগেশন করে শুধু শুধু হয়রান হতে হবে না। থ্যাঙ্কস অফিসার। বলে গটগট করে চলে গেল প্রেম। তুরানের কপালে ভাঁজ মিলিয়ে গেল। এরা খুব গভীর, প্রত্যেকেই এক একটা দাগি আসামি। ইংলিশে একটা প্রবাদ আছে, Too much beauty can be dangerous. সৌন্দর্য এদের মুখোশ। তুরান ভাবতে ভাবতে চোখ বন্ধ করে ফেলল। সাথে সাথে অক্ষি নিবাসে ভেসে উঠল নীল এক জোড়া চোখ। ধরফড়িয়ে চোখ খুলে ফেলল তুরান। চোখ দিয়ে কি মেয়েটা তাকে খুন করে দিল? তবে সেও তো ওই অপরাধীদের একজন। তবুও কেন জানি মেয়েটাকে অপরাধী ভাবতে মন চাইল না তুরানের। মস্তিষ্কের শতভাগ সম্পূর্ণভাবে সচল হতে আরও ৭২ ঘন্টা সময় লাগলো প্রণয়ের। অবশেষে তার প্রিয় পুরুষটা সম্পূর্ণরূপে চেতনা ফিরে পেল। জীবনের এক পারে ছিল মৃত্যু আর অন্য পারে ভালোবাসা। শেষ পর্যন্ত ভালোবাসাকেই বেছে নিল আবরার শিকদার প্রণয়। আবার প্রমাণিত হলো, প্রেম যদি খাঁটি হয় আর চাওয়ায় যদি জোর থাকে, তাহলে জাগতিক কোনো কিছুই তোমার ভালোবাসাকে কেড়ে নিতে পারবে না। প্রেম চিরঞ্জয়ী, প্রেম মৃত্যুঞ্জয়ী, প্রেম চির অমর। মানুষ মরে যায়, মাটির সাথে মিশে যায়, তবু রয়ে যায় ভালোবাসা। পালস রেট দ্রুত বাড়ছে, হৃৎপিণ্ড ধুকভুক করছে অস্বাভাবিক হারে। বন্ধ চোখের পাতা দুটো কেঁপে উঠছে বারবার। হাত দুটো শূন্য ও অন্ধকারে হাতড়ায়। কি খুঁজে কে জানে? তার শরীর কিছুটা উন্নতির দিকে যাওয়ার গত ২ দিন আগে আইসিইউ থেকে তাকে নর্মাল কেবিনে শিফট করা হয়েছে। খুব আস্তে ধীরে ধীরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল হচ্ছে। মস্তিষ্ক সম্পূর্ণ সচল হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিজের নার্ভ সিস্টেমের উপর নিয়ন্ত্রণ আনতে সামর্থ্য হলো প্রণয়। চোখ বন্ধ অবস্থাতেই মুখের উপর থাকা অক্সিজেন মাস্কটা আস্তে করে খুলে ফেলল প্রণয়। ধীরে ধীরে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। যদিও প্রথম ২ মিনিট মুক্ত বাতাসের নিঃশ্বাস টানতে বুকে কষ্ট হলো, তবুও তার আপ্রাণ চেষ্টায় স্নায়ু শীতল হয়ে আসে ধীরে ধীরে। শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়। বার কয়েক মুক্ত বাতাসে বড় বড় নিঃশ্বাস ফেলে প্রণয়। তবে বাহিরটা শান্ত হলেও ভেতরটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। অন্তরে স্বস্তি মিলে না কিছুতেই। অশান্তিতে ভরে ওঠে হৃদয়। প্রতিবারই নিঃশ্বাসের মাধ্যমে বাতাসে ভাসতে থাকে একটা সুন্দর মিষ্টি মেলি ঘ্রাণে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ পরিপূর্ণ হয়ে যায়। গন্ধটা মস্তিষ্কের নিউরনে নাড়া দিতেই বুকের ভেতরের খরস্রোতা নদী শুকিয়ে যায় তৃষ্ণায়। ছটফট করতে থাকে প্রণয়। পুরুষালী দেহের শিরায় শিরায় পৌঁছে যায় হাহাকার। রক্তের প্রতিটি অণুতে প্রবাহমান এখনো কড়া ঘুমের ঔষধ। বারবার চোখ মেলার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে প্রণয়। অথচ সুপরিচিত ঘ্রাণটা তাকে পাগল বানিয়ে দিচ্ছে। এটা যে তার নিজের শরীর থেকেই ছুটে আসছে সে সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নেই প্রণয়ের। ঘ্রাণটা যত বেশি মস্তিষ্কে পৌঁছাচ্ছে তত বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠছে প্রণয়। প্রিয়তার অস্তিত্বের অনুভূতি তার মৃত্যু পূর্ববর্তী তৃষ্ণাকে এক লাফে আকাশ ছুঁয়েছে। নিজের প্রাণ পাখিকে ২ চোখ ভরে দেখার তৃষ্ণায় বেঁচে থাকাটা হয়ে উঠেছে দুঃসহ। বন্ধ চোখের কোণ বেয়ে অবিরাম ধারায় গড়িয়ে পড়তে লাগলো তপ্ত অশ্রু। শুকনো ঠোঁট দুটোতে নামলো চৈত্রের খরা। নিজের ময়না পাখিকে বুকে নেওয়ার ব্যাকুলতায় মরিয়া হয়ে উঠল প্রণয়।
তার প্রাণটা তার কাছে আছে অথচ বুকে নেই। এই ব্যাপারটা মস্তিষ্কে নাড়া দিতেই খুব রাগ হলো প্রিয়তার উপর। এই মেয়েটা সব সময় চই চই আর চটচট করে, একটা মুহূর্ত স্থির হয়ে থাকতে চায় না তার বুকে। আরও মিনিট 20 লেগে গেল প্রণয়ের পুরোপুরি স্বাভাবিক হতে। 25 থেকে 30 মিনিট পর দৃষ্টি শক্তি, নিঃশ্বাসের গতি, হাত পায়ের মুভমেন্ট সব কিছুই নিয়ন্ত্রণে আসলো। প্রথমবার চোখ মেলে এক সমুদ্র পিপাসা নিয়ে তাকালো প্রণয় আশেপাশে। তৃষ্ণার্ত দৃষ্টি মেলে ব্যাকুল চোখে খুঁজল তার কাঙ্ক্ষিত রমণীকে। ডাগর ডাগর চোখের সেই ভীত হরিণীকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠল তার নেত্রযুগল। কিন্তু অনেক খুঁজেও ওই নিষ্ঠুরতম রমণীর দেখা পেল না প্রণয়। অথচ সেই রমণীর নেশায় গন্ধে ম ম করছে তার সারা শরীর। ধৈর্য হারা হয়ে দাঁতে দাঁত পিষল প্রণয়। কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে পড়ে রইল ওভাবেই। তার সারাটা শরীর টনটন করছে, ভেতরের মাংসপিণ্ডগুলো যেন শীর্ষে স্পর্শের আকুলতায়। কিছুক্ষণ যেতেই আশেপাশে হঠাৎ ধারাম করে শব্দ হলো। তড়িৎ বেগে চোখ খুলে তাকালো প্রণয়। দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই সম্পূর্ণরূপে স্থির হয়ে গেল প্রণয়। তার সমগ্র সত্তায় জুড়ে গেল এক হিমেল হাওয়া। তাড়াহুড়া করে ঢুকতে গিয়ে কেবিনের ছোট্ট টুলটায় উষ্টা খেয়ে মুখ থুবড়ে পড়ল প্রিয়তা। নিজের প্রাণ পুরুষের জ্ঞান ফেরার খবরটা শুনতেই মেয়েটা হিতাহিত জ্ঞান হারিয়েছিল। প্রণয় ভাইয়ের কাছে দ্রুত ছুটে আসার তাড়নায় বেঁধেছে এই বিপত্তি। প্রণয় কাতর চোখ দুটো এক সমুদ্র তৃষ্ণা বুকে নিয়ে অপলক তাকিয়ে আছে ছোট্ট খাটো গঠনের ননি মাখন এর পুতুলটার দিকে। নিষ্পাপ মুখটার দিকে অনেকটা সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়। প্রাণ ভরে দেখল তার হৃদয় হরণীকে। ওভাবে স্ট্যাচু হয়ে পড়ে থাকবে? আসবি না আমার বুকে? দেখ, শুধু তোর অভাবে কিভাবে পড়ছে জায়গাটা। আমার সব যন্ত্রণা সহ্য হয়, কিন্তু তুই না থাকার যন্ত্রণাটা জান। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এতক্ষণ দেখার পরও মন ভুলল না, প্রাণে শান্তি মিলল না। খটখটে মরুভূমির ন্যায় হৃদয়ের সর্বগ্রাসী তৃষ্ণায় এক ফোঁটাও মিলল না এতটুকু, বরং আরো আরো বেশি রুক্ষতা দেখা দিল। বুকটা চৈত্রের তপ্ত দুপুরের ন্যায় খা খা করে উঠল যেন। এতক্ষণ দেখার তৃষ্ণা থাকলে এখন বুকে পিষে ফেলার তীব্র আকাঙ্ক্ষায় ছিঁড়ে গেল শরীর। মেয়েটাকে নড়তে চড়তে না দেখে ধৈর্য হারিয়ে ফেলল প্রণয়। তপ্ত গনগনে কণ্ঠে হুঙ্কার দিয়ে বলল। কথা বলতে বলতে কণ্ঠটা নরম হয়ে এলো প্রণয়ের। পুরুষালী কর্কশ কণ্ঠে ঘোর কাটল প্রিয়তার। উপচে পড়া পানিতে দু চোখ ঝাপসা হয়ে গেল। এতক্ষণ তার মনে হচ্ছিল সে বুঝি কোনো স্বপ্ন দেখছে। প্রিয়তা লাফ দিয়ে বসা থেকে উঠে পড়ল। প্রণয় দুর্বল হাতটা বাড়িয়ে দিতেই চোখের পলকে বুকের উপর ঝাঁপিয়ে পড়ল প্রিয়তা। সাথে সাথেই উগ্র ব্যথায় চোখ খিচে বন্ধ করে নিল প্রণয়। বুকের বাঁ পাশটা টাটকা রক্তে ভিজে উঠল মুহূর্তেই। শরীরের ভারে কিছুটা পেছন দিকে হেলে পড়ল প্রণয়। পিঠ ঠেকল বেডের সাথে। তবে এসব তুচ্ছ ব্যথাকে গুনায় ধরল না প্রণয়। তার জানটা এখন তার বুকে আছড়ে পড়ে ব্যথা বেদনা যখন নিজে থেকেই বিলীন হয়ে যায়, বুকটা বার কয়েক কেঁপে উঠল প্রণয়ের। দুর্বল শরীরের সবটুকু শক্তি উজাড় করে ক্ষত বুকে চাপটে ধরল তার প্রাণ পাখিকে। নরম শরীরটা বুকের উপর গলে যেতেই চরম প্রশান্তিতে চোখ বুজে ফেলল প্রণয়। নিঃশ্বাস ভারী হয়ে এলো। পুরুষালী শরীরের কোষে কোষে ছুটে গেল হাজার ভোল্টের বৈদ্যুতিক কারেন্ট। আহত বক্ষের তৃষ্ণা বাড়ল হলহল করে। বলিষ্ঠ দু হাতের বেষ্টনীতে আরো শক্ত করে চেপে ধরল নরম শরীরটা। ওই স্বর্গীয় প্রশান্তিটুকু আত্মার গভীরে উপলব্ধি করতে চায় প্রণয়। তবে আশ্চর্যজনক ব্যাপার, কখনোই এই পুচকে মেয়েটাকে বুকে নিলে তৃষ্ণা মেটে না প্রণয়ের। আরো 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 বেশি করে কাছে পেতে মন চায়, ছিঁড়ে খেয়ে ফেলতে মন চায়। তৃষ্ণা মেটে না, কখনোই মেটে না।
বরং সেই উষ্ণ আলিঙ্গন আরও পাগল করে তোলে প্রণয়কে, আরও বেশি উন্মাদ বানিয়ে দেয় মেয়েটার প্রতি। নিজের শরীরের মাংস কেটে খাওয়াতে ইচ্ছা হয় মাঝে মাঝে। এই ছোট্ট মেয়েটা যতক্ষণ বুকে থাকে ততক্ষণ মনে হয় সে স্বর্গের রাজ্যের কোনো নন্দন কাননে আছে, অথচ যখনই একটু চোখের আড়াল হয় তখন লাগে কেউ নির্দয়ভাবে তাকে স্বর্গপুরী থেকে মৃত্যুপুরীতে আশ্রয় ফেলেছে। সর্বাঙ্গ অবশ হয়ে আসে, ঝলসে যায় অলীন যন্ত্রণায়। আচ্ছা, লোকে কি এসব বিশ্বাস করবে, নাকি এসব শুনলে পাগল বলে আখ্যায়িত করবে প্রণয়কে? সে যে যাই বলুক আর যাই করুক, প্রণয় তো জানে সে সত্যি লাগল, শুধু পাগল নয়, বদ্ধ উন্মাদ। প্রণয়ের গলার উঁচু হাতটায় মুখ গুজে ডুকরে উঠল প্রিয়তা। এখনো ভয়ে তার তনুর শরীরটা কাঁপছে তিরতির করে। এতটা কাছে পাওয়ার পর যেখানে আনন্দের আত্মহারা হয়ে যাওয়ার কথা, সেখানে চিৎকার দিয়ে হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাচ্ছে প্রিয়তার। ঠোঁট ভেঙে কান্না আসছে এক সময়। শব্দ প্রতিরোধে ব্যর্থ হলো প্রিয়তা। গলার কাছের পোশাকটা খামচে ধরে উচ্চ শব্দে কেঁদে উঠল। উষ্ণ গরম পানিতে ভিজে দিতে লাগলো প্রণয়ের বুক। চোখ বন্ধ করে ফেললো প্রণয়। ডান হাতটা রাখলো মাথায়, বড় বড় আঙ্গুলগুলো গলিয়ে দিল রেশমি চুলের গভীরে। ধীরে ধীরে মাথায় হাত বোলাতে বোলাতে নরম আদুরে গলায় বলল, আমার প্রাণ পাখিটা আমার জন্য অনেক কেঁদেছিস, তাই না? অনেক পাগলামি করেছিস, অনেক বকাও দিয়েছিস নিশ্চয়ই মনে মনে। আই এম সরি বাচ্চা। প্রিয়তা জবাব দিল না। প্রণয়ের আদুরে কণ্ঠের নরম বাক্যগুলো তার কান্নার তীব্রতা বাড়িয়ে দিল কয়েক গুণ। বুকে মাথা রেখে ধুকতে ধুকতে কাঁদতে লাগলো প্রিয়তা। প্রিয়তার করুণ কান্নাতে অতিষ্ঠ হয়ে উঠল প্রণয়। প্রিয়তাকে বুক থেকে তুলে আলতো করে দু গালে হাত রাখল, বৃদ্ধাঙ্গুল দ্বারা আলতো করে মুছে দিল চোখের পানি। প্রিয়তার কান্না জর্জরিত রক্তিম মুখটা একদম বুকের গভীরে আঘাত করল প্রণয়ের। প্রিয়তা গলার খাজে মুখ গুজে দিয়ে করুণ কণ্ঠে বলল, আমার জান, চুপ কর পাখি। আমার লক্ষ্মী শোনা, একটু চুপ কর। তোর অসুস্থ মানুষটার উপর একটু দয়া কর। প্রয়োজনে তুই আরো 2 বার শুট করে দে আমার বুকে। তবু আমাকে আমার বুকে মাথা রেখে চোখের পানি ফেলিস না, দম বন্ধ লাগে আমার। প্রিয়তা কান্না ঠেকাতে পারছে না কিছুতেই। আঁকড়ে ধরার তীব্রতায় নখ বেঁধে যাচ্ছে প্রণয়ের পিঠে। প্রণয়ের মাথাটা শক্ত করে বুকে চেপে ধরল প্রিয়তা। হেসকে তুলে বলল, আপনি ঠিক কতটা খারাপ মানুষ আপনি জানেন প্রণয় শিকদার? জানেন না, ভাবতেও পারবেন না। প্রণয় আরেকটু গুটিয়ে গিয়ে কোমরে জড়িয়ে ধরল প্রিয়তার। মুখ গুজে দিল নরম বুকের খাজে। পরম সুখে বিশাল শরীরটা নিজের ভার ছেড়ে দিচ্ছে ছোট্ট একটা বুকে। প্রিয়তাও সবটুকু দিয়ে আগলে নিচ্ছে, হয়তো চেষ্টা করছে ওর বড় শরীরটা নিজের বুকের ভেতর ঢুকিয়ে ফেলার। ঘানের তীব্রতায় নেশা লেগে যাচ্ছে প্রণয়ের। সে আধো আধো কণ্ঠে বলল, আচ্ছা, তাহলে তুই বলে দে আমি কতটা খারাপ মানুষ। আর হ্যাঁ, খারাপ হলে যদি এমন সুখ আর ভালোবাসা পাই, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষটা হতে দ্বিধা নেই আমার, যদিও আমার নিকৃষ্টতার তুলনা নাই। কথা বলতে বলতে প্রিয়তার নরম বুকে নাক মুখ ঘষছে প্রণয়। প্রিয়তার শরীরের মিষ্টি ঘ্রাণটা তাকে সব যন্ত্রণা ভুলিয়ে দিচ্ছে ধীরে ধীরে। অন্তরে ঢেলে দিচ্ছে অঢেল প্রশান্তির সাগর। এতগুলি গুলি খাওয়ার পরও সে বেঁচে আছে, এটা ভাবলেই তো আশ্চর্য লাগে। এই বেঁচে থাকাটা কিসের জন্য, কার জন্য? এ নিশ্চয়ই মৃত্যু থেকে ফিরে আসার গোপন মন্ত্রটা কি? সত্যি সে মরতে চায়নি এটা, নাকি তার লোভ তাকে মরতে দেয়নি এটা? লোভ, হ্যাঁ লোভই তো। আবরার শিকদার প্রণয়ের যে বড় লোভী। এই নারীকে বুকে আঁকড়ে ধরে 1000 বছর বাঁচার অদম্য লোভ তাকে বাঁচিয়ে রেখেছে। জমের দুয়ারে থাকাকালীন তার পা টেনে ধরেছে। তার লোভ তাকে মরতে দেয়নি, তাকে বারবার বুঝিয়েছে একবার মরে গেলেই সব শেষ হয়ে যাবে। তুই আর কোনোদিন ফিরতে পারবি না ওই বুকে। এই নরম হাতের স্পর্শ, এই মাতাল করা শরীরের গন্ধ, এই গোপন করা সব কিছু থেকে বঞ্চিত হবে চিরতরে। এই রমণীকে হারানোর ভয়, ওই রমণীর আবারও পাওয়ার তাড়না, এসবই তাকে মরতে দেয়নি, জমের দুয়ার থেকে টেনে এনেছে। প্রিয়তা প্রণয়কে বুকে নিয়ে একের পর এক নিজের অজস্র মনের সমস্ত অভিযোগ করে দিচ্ছে।
প্রিয়তার বুকে ঘাপটি মেরে সে সব চুপচাপ শুনছে প্রণয়। তার ময়না অনেক রেগে আছে, বেশি রাগলে আবার গাল দুটো ফুলে নাকটা লাল হয়, বড্ড লাগে তখন। তবে রাগের চোটে চিৎকার করা প্রিয়তার স্বভাবে নেই। রাগ ধৈর্য সীমার উপর উঠে গেলে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে কান্না করে দেয় প্রিয়তা। এই যে এখন যেমন আবার কান্না পেয়ে গেল। প্রিয়তার নাক টানতে টানতে বলল, প্রিয়তাকে ধোকা দিয়ে তার প্রণয় ভাইকে কেড়ে নিতে চেয়েছিলেন, ভেবেছিলেন তার প্রণয় ভাইকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাবেন। কত বড় খারাপ লোক আপনি। আমার প্রণয় ভাইয়ের যদি কিছু হতো আপনাকে ছাড়তাম না, আমি ঠিক পিছু নিতাম। ছোট জবাব প্রণয়ের। তারপর প্রিয়তা নীরবে গাল মুছে বলল, তারপর আবার কি, আপনার সাথে আর কোনোদিনও কথা বলতাম না। আচ্ছা আমি কি ঠিক দেখছি প্রণয় ভাই? আপনি কি সত্যি আছেন নাকি এটা আমার ভ্রম? পাগল হয়ে গেছি আমি। আপনি সত্যি আছেন? আমার সাথে কথা না বলে থাকতে পারতেই চান? কষ্ট হতো না একটু? আমি ছাড়া রাতে বুকে নিয়ে তোকে কে ঘুম পাড়াতো? কে তোকে আদর করে খাওয়াতো? কে তোর রাতে এত বায়না শুনতো? আর আমি আমার জান যদি আমার সাথে কথা না বলতো, তাহলে এই জীবন দিয়ে আর কি করতাম আমি? আবারও চোখের কোণে পানি জমতে শুরু করলো প্রিয়তার। আহ্লাদি গাল দুটো ফুলে উঠল অভিমানে। ব্যাপারটা টের পেয়ে ভারী দীর্ঘশ্বাস ফেলল প্রণয়। আহত গলায় বলল, উফ, আমার কাঁধে তোর এই কান্নাকাটি চোখ করে কবে জানি আমি হার্ট অ্যাটাক করবো জান। ওকে লিসেন, তোর প্রণয় ভাইকে নিয়ে আমি কোথাও পালিয়ে যাইনি, যাচ্ছিও না। দেখ, আমি তোর কাছে আছি, তোর বুকে আছি, ফিল কর আমায়। বলে প্রিয়তার বাঁ হাতটা টেনে নিজের গালে রাখলো প্রণয়। কপালে কপাল ঠেকিয়ে ডান হাতের তালুতে গভীর চুমু খেলো। তীর তীর করে কাঁপছে প্রিয়তার নরম কোমল ঠোঁট দুটো। দুজনের চোখ বেয়ে গড়িয়ে নামছে পানি। প্রণয় কণ্ঠে অজস্র ব্যাকুলতা মিশিয়ে বলল, শুধু শুধু ভয় পাস, শুধু শুধু চিন্তা করিস। আমার অভিমানের রাজকন্যাটাকে ফেলে আমি কি করে শান্তি পাবো বল? এই সামান্য 4টা গুলির কি সাধ্য আমার থেকে আমার প্রাণ কেড়ে নেবে? আমাদের দুজনের মধ্যে মৃত্যু নামক দেয়াল ধরে দেবে? বললেই হলো নাকি? ভালো মতো চেয়ে দেখ আমায়, ছুঁয়েও দেখ, আদর কর, ভালোবাসা আমায়, মার কাঠ। তবুও বিশ্বাস কর, আমি আছি, তোর কাছে আছি। ট্রমাটাইজড হয়ে থাকিস না জান। গলি খেয়েছি, মরে তো যায়নি। আমার বারবি ডলের কাছে ফিরতে এসেছে। আরেকবার কাটলে থাপড়ে একদম গাল লাল করে দেবো কিন্তু। প্রিয়তা বুকে ঝাঁপিয়ে পড়ে আরো 2 মিনিট কাটলো ইচ্ছে মতো। প্রণয়ের দু গালে হাত রেখে ঠোঁটে কপালে নাকে গালে গলায় চোখে অজস্র চুমু আঁকল। প্রণয়ের সারা শরীর ছুঁয়ে দেখতে দেখতে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, খুব ব্যথা লেগেছে তাই না প্রণয় ভাই? খুব কি ব্যথা করছে? নিজের নরম পুতুলটাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে বুকে টেনে নিল প্রণয়। প্রিয়তার তুলতুলে ঠোঁট দুটোর উপর আলতো ঠোঁট চেপে বলল, হুম, একটুও না। তোর ছোঁয়াতে আমি একদম সুস্থ হয়ে গেছে, একদম ফিট। ইউর ফাইন, ইউর মাই ট্রাক চ্যান। আই এম ডেডলি অবসেসড উইথ ইউ। আই ক্যান নট লিভ উইদাউট ইউ। প্রিয়তার কান্না পায় তবুও সে কাঁদে না। নিজের প্রেমিক পুরুষের বুকের ওমে লেপ্টে থাকে, শুনতে থাকে তার আদরে আলাপ। প্রিয়তাকে আদর করতে করতে গলা জড়িয়ে আসে প্রণয়ের। নরম অস্তিত্বের ঠোঁট বুলিয়ে বলতে থাকে, আমার অস্তিত্বটা আমার দেহের অংশ না হয়ে কেন দেহের বাইরে জন্ম নিল বলতে পারিস? কেন সৃষ্টিকর্তা আমার অংশটাকে কেটে আলাদা করলেন? কেন আমার প্রাণের সাথে জড়ে দিলেন না? তুই আর আমি মিলে কেন আমরা হলাম? তোর তোর আলাদা শরীরের প্রয়োজন ছিল না। দেখ, তুই আমার শরীরের অংশ। কোথাও একটা থেকে হয়তো কেটে আলাদা করা হয়েছে। তুই আর আমি তো একটাই, তাই না? আমাদের তো আলাদা আলাদা শরীরের প্রয়োজন নেই। তাহলে কেন তিনি আমাদের আলাদা আলাদা শরীর দিলেন? আমার জানটাকে তো আমার মধ্যে দিতে পারতেন, বল? দেখ, আমার লম্বা চোর এত বড় শরীরে কোথাও কি তোর একটুখানি জায়গা হতো না? তুই আর আমি যদি মিলেমিশে এক হতাম, তাহলে কেউ তো আর আমাদের আলাদা করতে পারতো না। এমনি মৃত্যু নামক চিরবাস্তব ও তোর আর আমার মধ্যে দেয়াল উঠাতে পারতো না। আমার বুকের ঘামে সর্বক্ষণ লেপ্টে থাকতে তুই। যখন খুশি তখন তোকে বুকের মাঝে লুকিয়ে নিতাম, আদর করতাম, জন্ম জন্মতের বুকে পুষে রাখতাম, আমার করে রাখতাম। প্রণয়ের অবস্পনায় অসহায় আহাজারিতে নিঃশব্দে হাসে প্রিয়তা। অবাক হয় এই মানুষটা তাকে ভালোবাসতে বাসতে কোন পর্যায়ে চলে গেছে। এত বড় আর জ্ঞানীগুণী মানুষ হয়েও বাচ্চাদের মতো স্বভাব আবদার করছে। প্রিয়তা মাথা উঁচিয়ে প্রণয়ের কালচে লাল ঠোঁটে চুমু খায়। প্রণয় আধা শুয়ে বিছানায় হেলান দিয়েছিল। প্রিয়তা উঠে আসে প্রণয়ের শরীরের উপর, দু পা দুদিকে দিয়ে বসে পড়ে কোমরে আর পেটের সন্ধিক্ষণে। গলা জড়িয়ে ধরে আবারও চুমু খায়। আহ্লাদি কণ্ঠে বলে, প্রকৃতির বিরুদ্ধে আপনার এই আন্দোলনে প্রিয়তা সবসময় পাশে আছি।
আপনি বরং এবার ভোটে দাঁড়িয়ে যান। তবে মার্কা যদি হয় প্রণয় ভাইয়ের ঠোঁট, তাহলে আমি তনয়া শিকদার প্রিয়তা একাই দিব 16 কোটি ভোট। বলে আবারও নীরবভাবে ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে দিল প্রিয়তা। চোখে হাসলো প্রণয়, জামার নিচে হাত ঢুকিয়ে দিয়ে কোমর আঁকড়ে ধরল। কন্ট্রোল রুমের অনেকগুলো বিশাল আকৃতির প্রজেক্টের মধ্যে একটির সামনে দাঁড়িয়ে আছে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ইব্রাহিম ও শুদ্ধের চোখ দুটো স্থির এক দৃষ্টিতে চেয়ে আছে প্রজেক্ট স্ক্রিনের দিকে। তবে ডক্টরের মনোযোগ সেদিকে নয়, ওনার গভীর পর্যবেক্ষণে চোখ দুটো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে একটু পর পর শুদ্ধের মুখের বদলানো অভিব্যক্তি। সাইকোলজিস্ট ব্যাপারটা খুবই ডিপ। ডক্টর অযথা প্রশ্ন করে বিভ্রান্ত করলেন না, সামনে তাকিয়ে সাবলীল গলায় বললেন, এভাবে পেশেন্টের প্রাইভেট মোমেন্ট ফুটেজ চেক করার নিয়ম নেই ডক্টর চৌধুরী, ইট ইজ এ ক্রাইম। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল শুদ্ধ, এতটাই শক্ত করে চেপে ধরলো যে এখনই ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসবে। সে আজ হাড়ে হাড়ে টের পায় তার কলিজাটা আসলে কত বড়। এমন কলিজা কি কখনো হতো প্রণয়ের? কবেই মরে যেত। এই দিক থেকে সে প্রণয়ের চেয়ে বহু গুণ এগিয়ে আছে। তার অমায়িক ধৈর্য শক্তির কোনো তুলনা নেই। ডক্টর চৌধুরী, প্রত্যুত্তর করল শুদ্ধ তাচ্ছিল্যের হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, আই নো ডক্টর, ইট ইজ এ ক্রাইম, বাট আই এম হেল্পলেস। আমাকে যে 24 আওয়ার্স ওর উপর নজর রাখতেই হবে, তাহলে কি আমারও শখ জেগেছে নিজের কলিজাটা কেটে ফালি ফালি করার? শুদ্ধের চোখের গভীরতা পর্যবেক্ষণ করে ডক্টর বললেন, ইউ লাভ হার ডাক্তার চৌধুরী, আই এম রাইট? শুদ্ধ মলিন হাসলো, ঘোর বিরোধিতা জানিয়ে বলল, নো নো ডক্টর, আই ডোন্ট লাভ হার, আই অ্যাম এডিক্টেড টু হার। ওকে, বাট ইউ গুড নো লাভ হার মোর দেন হিম। ডক্টরের স্পষ্ট কথার খচাটা বুকের খুব গভীরে লাগলো শুদ্ধের। পুরুষালী ইগো হাট হলো, এতে চট করে রাগ ধরে গেল শুদ্ধের। মেজাজ হারিয়ে বলল, হোয়াট ননসেন্স। ডক্টর উত্তেজিত হলেন না, আগের ন্যায় স্বাভাবিক কণ্ঠে বললেন, ইয়েস ডক্টর চৌধুরী, দেখেন কেমন করে ভালোবাসে ওই মেয়েটাকে, কেমন করে আগলে রাখে। এভাবে কি আর কেউ কোনো দিন পারবে এই মেয়েটাকে ভালোবাসতে, এভাবে আগলে রাখতে? কোনো দিন পারবেন না, নট ইভেন ইউ। সিরিয়াসলি? প্রশ্নটা নিজেকে করুন ডক্টর চৌধুরী। ডক্টরের ছুড়ে দেওয়া প্রশ্নে নিভে গেল শুদ্ধ। অনিমেষের চোখে তাকালো স্ক্রিনে, যেখানে জল করছে একটি দৃশ্য। প্রিয়তা উন্মাদনার লক্ষ্য না করলেও শুদ্ধের পরিষ্কার দেখতে পাচ্ছে প্রণয়ের পোশাকের উপর তাজা রক্ত, যা কিনা ক্ষত স্থান থেকেই চুয়ে চুয়ে ক্রমাগত বের হচ্ছে। হয়তো এখনো বুকে চাপ লাগছে, কি পরিমাণ ব্যথা পাচ্ছে তার আন্দাজ করতে গেলেও ঘা কাটা দেয় শুদ্ধের। তবুও প্রণয়ের ঠোঁটে প্রাপ্তির হাসি, চোখ মুখ উজ্জ্বল, ব্যথা বেদনা লেজটুকু নেই কোথাও। সামনে তাকিয়ে আচানক প্রশ্ন করে বসলো শুদ্ধ, আনমনেই বলল, যে বুক মাত্র 7 দিন আগেই 4টে গুলিতে ক্ষতবিক্ষত হয়ে গেছে, ব্যথা বেদনায় জর্জরিত হয়ে আছে, ওই বুকে বারবার কিভাবে কাউকে চেপে ধরা সম্ভব ডক্টর? কোনো স্বাভাবিক মানুষ কি পারবে এই অমানবিক কাজটা করতে? মাত্র 7 দিন আগেই তো এত কিছু হলো, জায়গাটা তো এখনো তাজা, একটুও শুকায়নি। হালকা স্পর্শ লাগতেই তো ব্যথায় চিৎকার দিয়ে ওঠার কথা। দেখুন চাপ লাগাতে কিভাবে ব্লিডিং হচ্ছে। ও কি মানুষ? ওর নিজের উপর কি মায়া নেই? ওর কি একটু ব্যথা লাগে না? একটুও কষ্ট হয় না? শুদ্ধের প্রশ্নে হাসলেন ডক্টর। তিনি একজন অভিজ্ঞ সাইকোলজিস্ট, মুখ দেখেই বুঝতে পারেন কার মনের ব্যামো ঠিক কতটা গভীর। তিনি প্রণয়ের দিকে তাকিয়ে বললেন, না, স্বাভাবিক কোনো মানুষের পক্ষে তো সম্ভব না। আপনার প্রশ্নের উত্তরটা কিছুটা জটিল ডক্টর চৌধুরী। দেখুন, আবরার শিকদার প্রণয়ের মতো শ্রেণীর চরিত্রের বিশ্লেষণ করা দুঃসাধ্য। তবুও যতটা আন্দাজ করা যায়, আপনি নিজেই তো বলেছেন সে অন্ধকারের রাজা। আর এই ধরনের চরিত্ররা সাধারণ মানুষের শরীরবৃত্তি তো নিয়মের ঊর্ধ্বে থাকে। তাদের চালিকা শক্তি মস্তিষ্ক বা হৃৎপিণ্ড নয়, বরং তাদের অবসেশন। এক বাক্যে সার্ভাইভাল প্রসেস যাকে বলে। টিকে থাকার জন্য এদের মস্তিষ্ক নিজের প্রয়োজন অনুযায়ী প্রোগ্রাম করে নেয়। আপনার প্রশ্নের উত্তরগুলো যদি একটু বিশ্লেষণ করি তাহলে, 1. মায়া কি নেই? না, নিজের ওপর তার কোনো মায়া নেই, এমনকি এক বিন্দুও না। প্রণয়ের মতো মানুষের কাছে নিজের শরীরটা কেবল একটা মাধ্যম, যার একমাত্র উদ্দেশ্য প্রিয়তাকে আগলে রাখা।
তাকে কাছে পাওয়া, তাকে ভালোবাসা, চোখের তৃষ্ণা মেটানো। এর জন্য তারা তাদের শরীরের সাথে যা কিছু করে ফেলতে পারে, এতে তাদের কিছুই আসে যায় না। না হলে দেখুন, 7 দিন আগে হার্ট ট্রান্সফার হওয়ার পর যেখানে একজন মানুষের নড়াচড়া করার কথা নয়, সজ্ঞানে থাকলে ব্যথার চিৎকার করার কথা, সেখানে সে একটা জীবন্ত মেয়েকে বুকের মধ্যে পিষে ফেলতে চায়। কারণ তার কাছে শারীরিক ক্ষতর চেয়ে প্রিয়তাহীনতার ক্ষতটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। তার থেকে এই দগদগে ঘামের টনটনে ব্যথা শরীর আরামের। ব্যথা কি লাগে না? ব্যথা অবশ্যই লাগে, আর সে ব্যথার তীব্রতা সহ্য করার ক্ষমতা সাধারণ মানুষের নেই। এমন অমানবিক ব্যথার ডেসিবল অনেক উপরে আমরা নিজের চোখেই দেখেছি। সে উগ্র ব্যথায় চোখ খিচে বন্ধ করে নিয়েছে, তবে মুখ দিয়ে সামান্য পর্যন্ত বের করেনি। মানে সে ব্যথাটা অনুভব করেছে ঠিকই, কিন্তু সেই ব্যথার তীব্রতার চেয়ে প্রিয়তার গায়ের গন্ধ আর তার অস্তিত্বের সুগন্ধিত তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম কিলার। এটা এক ধরনের মাসোশ্রেষ্ঠের প্রেম, যেখানে প্রিয়তমার জন্য পাওয়া কষ্টটাও ব্যক্তির কাছে পরম সুখের মনে হয়। সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে কি সম্ভব? একদমই না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এটা কখনোই সম্ভব না। কিন্তু এখানে সবথেকে বড় উত্তর, প্রণয় তো সুস্থ নয়, সে উন্মাদ, সে অসুস্থ। তার ভালোবাসাটা একটা রোগ, একটা চরম পর্যায়ের আসক্তি। সেখানে মানুষ আর মানুষ থাকে না। 7 দিন আগে হার্ট পাল্টানোর চেয়ে প্রচণ্ড ইমিউনেশন ওষুধ আর যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে এই পাগলামি কেবল তখনই সম্ভব যখন কারো ইচ্ছা শক্তি পাহাড়ের মতো প্রিয় হয়। সে নিজের ক্ষত, নিজের নতুন হৃৎপিণ্ড সব কিছুই তোয়াক্কা না করে সব শক্তি দিয়ে প্রিয়তাকে চাপড়ে ধরল। এটাই তো প্রমাণ করে যে প্রণয় শিকদারের কাছে প্রিয়তাই তার একমাত্র হৃৎপিণ্ড। শরীরের ভেতরে যেটা ধুকপুক করছে ওটা কেবল একটা যন্ত্র, কিন্তু তার আসলে প্রান্ত স্পন্দিত হয় দেহের বাইরে ওই একরক্তি মেয়েটার জন্য। সে যে নিজের ওপর মায়া করে না, এটা তাকে অন্ধকারের রাজা বানিয়েছে। সে ব্যথার পাহাড়ে দাঁড়িয়ে হাসতে জানে, যদি সেই হাসির কারণ হয় প্রিয়তা। এই অমানবিক সহ্য শক্তি আসলে মানুষকে বাঁচায় না, এক পা করে ধ্বংসের দ্বারগোড়ায় এনে দাঁড় করায়। সহজ ভাষায় বসতে গেলে ওদের ভালোবাসা মিষ্টি না, সুন্দর না, শক্তিশালী না, বিপজ্জনক খুব। ও তো ওখানেই দাঁড়িয়ে আছে ডক্টর, ধ্বংসের দোরগোড়ায়। মুখের কথা কেড়ে নিয়ে বলল শুদ্ধ। ডক্টর এবার শুদ্ধের দিকে তাকিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে বললেন, এখন বলুন, আপনি কি এমন করে ভালোবাসতে পারতেন? প্রশ্ন শুনে শুদ্ধ কেবল হাসলো, কোনো জবাব দিল না। মানুষও কত অদ্ভুত কিসিমের আজব প্রাণী। আপনি শান্ত থাকলে বলবে আপনি তো ভালোই বাসেন না, আবার আপনি উন্মাদনা দেখালে বলবে আপনি তো পাগল, সুস্থ মানসিক রোগী, যেমনটা একটু আগে শুনতে হলো প্রণয়কে। ভাবি আসবো? কারো দরজায় টোকা দেওয়ার শব্দে প্রণয়ের থেকে সিটকে দূরে সরে গেল প্রিয়তা। সাথে সাথে আহ করে ব্যথা তুর করে উঠল প্রণয়। চোখ মুখ খিচে ধরল সহসা। প্রণয়কে আর্তনাদ করতে দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল প্রিয়তার। আবার ঝড়ের বেগে কাছে চলে গেল। পাগলের মতো চোখ মুখ হাতড়ে শোধালো, কোথায় ব্যথা লেগেছে আপনার? হাত দুটো বুকের উপর যেতেই থমকে গেল প্রিয়তা। মস্তিষ্কের নিউরনের তড়িৎ ছুটে গেল যেন মুহূর্তেই। বা হাতটা চোখে মেলে ধরতেই শরীর ঝাঁকি দিয়ে উঠল প্রিয়তার। রঞ্জিত হাতের টকটকে লাল রংটা দেখতেই তার রক্তের প্রতি ভীতি সক্রিয় হতে শুরু করলো। তবে সেই মাথা ঘুরানো মোটেও পাত্তা দিল না প্রিয়তা। চোখ ভর্তি পানি নিয়ে তাকালো প্রণয়ের শান্ত মুখশ্রীর দিকে। লাল রঙের রক্তটা দেখে মনে হলো এটা বুঝি তার বুক থেকেই বেরিয়েছে। দু চোখের পানি উপচে গড়িয়ে পড়ল প্রিয়তার। নিজের দিকে চোখ পড়তেই পুনরায় থমকে গেল সে। সাদা থ্রি পিসটা যতক্ষণ লেগে আছে তাজা রক্ত, অথচ এতক্ষণ সে খেয়ালই করেনি। বাহির থেকে এখনো শোনা যাচ্ছে জাবেদের হাক। ভাবি, মেয়েটার চোখের পানি দেখে দীর্ঘশ্বাস ফেল প্রণয়। আবারও টেনে বুকে নিতে চাইলো, কিন্তু এবার আর গেল না প্রিয়তা। মনের পরতে জমলো অভিমানের মোটা আস্তরণ। লোকটা মানুষ নাকি অন্য কিছু বুঝতে পারে না প্রিয়তা। দৃষ্টি নামতেই ফুপিয়ে উঠল। প্রণয় জোর করলো আবারও, কোমর টেনে কাছে আনলো নিজের, বুকের সাথে মিশিয়ে তপ্ত কণ্ঠে বলল,
কাঁদিস কেন? আমার একক জীবনের একমাত্র পূজনীয় দেবী তো তুই, যার আরাধনায় তৎপর থাকি আমি সর্বক্ষণ। শুধু এটুকু রক্ত কেন, প্রয়োজন আমার শরীরের সবটুকু রক্ত দিয়ে স্নান করাবো তোকে। তবু আমার বিন্দুমাত্র কষ্ট হবে না, কারণ আমার সবটুকু ব্যথার একমাত্র ওষুধ তুই জান। তুই কোনোদিন আমার ব্যথার কারণ হতেই পারিস না। আর এটা হালকা ব্লিডিং হচ্ছে। যা, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আমাকে ড্রেসিং করিয়ে দে। প্রিয়তা নীরব অশ্রু বিসর্জন দিতে লাগলো। সে বুঝতে পারে না একটা মানুষ তাকে কিভাবে এত ভালোবাসতে পারে। এই মানুষটার এক সমুদ্র ভালোবাসার নিকট আজকাল নিজের ভালোবাসাটা বড্ড ফ্যাকাশে লাগে প্রিয়তার। ভাবি, আবারও জাবেদের কণ্ঠে সরে গেল। প্রিয়তা বেড থেকে নেমে বলল, জি ভাইয়া আসুন। বলেই ওয়াশরুমে ঢুকে পড়ল প্রিয়তা। গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করলো জাবেদ। চেহারাটা বিষণ্ণ নয়, বেশ হাসি খুশি, তবুও চোখের কোণে চিকচিক করছে পানি। সে মায়াভরা চোখে তাকালো বড় ভাইয়ের মতো মানুষটার দিকে। তার এমন মায়া মায়া মুখটা দেখেও মায়া লাগলো না প্রণয়ের। ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। জাবেদের দাঁত কেলানো দেখে গা জ্বলে গেল প্রণয়ের। মনে মনে আহাম্মক বলে গালি দিতে ভুল করলো না। এই আহাম্মকটার রং টাইমের রং জায়গায় এন্ট্রি নিয়ে তার রোমান্টিক মুডের 12টা বেজেছে। এতদিনের উপর সে এতদিন পর বউকে একটু কাছে পেল, অথচ এই মদনের জন্য একটুকু মন ভরে আদর করতে পারল না। বিরক্তিতে সূচক উচ্চারণ করলো প্রণয়, এই ব্যাটাকে শাস্তি তো দিতেই হবে। জাভেদ ধাপে ধাপে পা ফেলে এসে বসলো প্রণয়ের পাশে। নরম গলায় শুধালো, এখন কেমন লাগছে স্যার? প্রণয় চোয়াল খিটমিট করলো, দাঁত খিচিয়ে বলল, এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু তুমি মাঝখানে বাহার ঢুকিয়ে পানি ঢেলে দিয়েছ। প্রণয়ের আগা মাথা ছাড়া কথা শুনে মহা আশ্চর্য হলো জাবেদ। মুখ হা করে বলল, হ্যাঁ। রেগে গেল প্রণয়। জাবেদের দিকে মুখ এগিয়ে এনে শাসিয়ে বলল, তুমি কঠিন শাস্তি পাবে জাভেদ। এখান থেকে দেশে ফেরার পর টানা 6 মাস তুমি আমার ফার্ম হাউসে থাকবে। আমাকে ডিস্টার্ব করার এটাই তোমার শাস্তি। আচমকা এমন ওয়ার্ডার শুনে মাথায় নারকেল পড়ার মতো অনুভূতি হলো জাবেদের। বুক ফাটা আর্তনাদ করে উঠল বেচারা। মুখটা কাদো কাদো হয়ে বলল, কেন স্যার? এত বলতে পারবো না, তবে আমার কথার নড়চড় যেন না হয়। নাহলে এরপর 1 বছর বইয়ের মুখটাও দেখতে দেবো না, নামটাও ভুলিয়ে দেবো। প্রয়োজন নিজ দায়িত্বে ছেলে খুঁজে বিয়েও দিয়ে দেবো। প্রণয়ের শাসানিতে আটকে উঠল জাবেদ। বউ তার জানের টুকরো। তার মতো বাচ্চা একটা ছেলের সাথে এমন নির্দয় আচরণ দেখে মনে মনে হাউমাউ করে কেঁদে উঠল জাবেদ। সে কিছুতেই বউ ছাড়া একদিন থাকতে পারবে না। এই কয়েকদিন জানটা তার বেরিয়ে যাচ্ছে। বউ ছাড়া থাকতে হবে ভাবতেই ফ্যাস ফ্যাস করে কেঁদে দিল জাবেদ। আরও অধিক বিরক্ত হলো প্রণয়। নিচু কণ্ঠে ধমকে বলল, তুমি না পুরুষ, মেয়ে মানুষের মতো এমন ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো কেন? স্যার, আমি কিছুতেই এতদিন বউকে ছাড়া। বাকিটুকু বলার আগেই জামা পরিবর্তন করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো প্রিয়তা। জাবেদের বিষণ্ণ মুখটা লক্ষ্য করলো। হাত স্যানিটাইজ করে ধীরে ধীরে প্রণয়ের ব্যান্ডেজ খুলতে খুলতে বলল, মুখটা অমন বাংলার পাঁচ করে আছেন কেন ভাইয়া? জাবেদের এবার হাত পা ছাড়িয়ে কাঁদতে মন চাইলো। চিৎকার দিয়ে বলতে মন চাইলো, ভাবি গো আমার কপাল পুড়ছে। তবে মুখে বলল, আমি 6 মাসের জন্য এতিম হয়ে গেলাম ভাবি। প্রিয়তা চোখ পিটপিট করে তাকালো। বুঝতে না পেরে বলল, হ্যাঁ কিভাবে? প্রশ্নের উত্তর দিতে গিয়েও থেমে গেল জাবেদ। ভয়ে ভয়ে তাকালো প্রণয়ের দিকে। চোখ দেখেই ঢোক গিলল। গাল অবধি উঠে আসা কথাগুলো আবার গিলে পেটে পাচার করে দিল। হাসার চেষ্টা করে বলল, মজা করছিলাম ভাবি। ও আর কিছু না বলে কেটে পড়তে চাইলো জাবেদ। মনে মনে মন স্থির করলো, পরে এক সময় স্যারের হাতে পায়ে ধরে এই শাস্তির হাত থেকে বাঁচতেই হবে। তাকে যেতে দেখে প্রণয় বলল, আমি যতদিন আছে ততদিনের জন্য হসপিটালের কন্ট্রোল রুমে তালা ঝোলানোর ব্যবস্থা করো। জাবেদ কোনো প্রশ্ন করলো না, কেবল মাথা ঝাঁকিয়ে চলে গেল। প্রিয়তা পুনরায় ড্রেসিং পরিবর্তন করে দিল। বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে নিতেই হাত টেনে ধরল প্রণয়। ঘাড় ঘুরিয়ে তাকালো প্রিয়তা। ভ্রু উঁচি জিজ্ঞেস করল, কি? আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস তুই? একটু বাইরে। একদম না, এক মুহূর্ত আমার চোখের আড়াল হবি না তুই। ভাইয়া বলেছিল তো। কুষ্টি গেলেই তোর ভাইয়া, তুই আমার কাছেই থাকবি। প্রণয়ের বাচ্চামো দেখে ফিক করে হেসে দিল প্রিয়তা। এত বড় মানুষটা কিভাবে গাল উঁচু করে কথা বলে। ভীষণ আদুরে লাগে প্রিয়তার।
প্রণয়ের গাল দুটো টেনে দিল প্রিয়তা, মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওই গোষ্ঠীটা আপনারও। প্রিয়তমার প্রাণ জুড়ানো হাসিটা দেখে বুক ভরে উঠল প্রণয়ের। পলক ফেলতে ভুলে গেল কিছুক্ষণ। প্রিয়তা মুখ লটকে বলল, প্লিজ হাতটা ছাড়ুন না, ভাইয়া নিচে অপেক্ষা করছে, তো আমি যাবো আর আসবো। প্রণয় ওর মিনতি কানেই নিল না। নরম হাতের কবজি টেনে ধরে একদম কাছে নিয়ে এলো নিজের। বলিষ্ঠ হাতে পেট পেঁচিয়ে ধরে চেপে বসালো নিজের কোলে। ঘাড়ের উপর থুতনি রেখে গাঢ় কণ্ঠে বলল, আমি হাংরি জান, আই উইল ইট সামথিং। প্রণয়ের ক্ষুধা পেয়েছে শুনতেই তপ্ত হলো প্রিয়তা। উঠে যেতে নিলে আবার চেপে ধরল প্রণয় কিছু বলার জন্য। মুখ হা করতেই ফুলকো গালে কুট্টুস করে কামড় বসালো। প্রিয়তা উফ শব্দে মৃদু আর্তনাদ করে উঠল। ঘাড়ের মুখমলের চামড়ায় নাক ঘষে গভীর শ্বাস টানল প্রণয়। সাথে সাথেই প্রমোদ নেশায় বুঁদ হয়ে গেল পুরুষালী শরীর। তার অনিয়ন্ত্রিত হাত দুটো লাগাম ছাড়া স্পর্শ করতে করতে পৌঁছে গেল জামার ভেতর। তার হাত দুটো পেট ছাড়িয়ে উপরে উঠে আসতে নিলেই খপ করে ধরে ফেলল প্রিয়তা। চোখ বন্ধ করে হাঁসফাঁস করে উঠল। দমটা যেন আটকা পড়ল গলায়। ঠোঁট কামড়ে বিছানার চাদর শক্ত করে খামচে ধরল প্রিয়তা। হাত দুটোকে বাধা দিতে পারলেও নির্লজ্জ পুরুষের ঠোঁট দুটো অবাধ্য স্পর্শের নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে প্রিয়তার। প্রণয়ে আবেশিত গলায় মুখ ডুবালো। নরম সুবাসিত ত্বক, তার খোঁচা দাড়ির স্পর্শ অনবরত লাগছে প্রিয়তার গালে গলায়। এই লোকের অস্থিরতা বেগতিক দেখে ঢোক গিলল প্রিয়তা। আমতা করে বলার চেষ্টা করল, আমি যাচ্ছি খাবার আনতে, আপনি। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল প্রিয়তার। আর কিছু গলা দিয়ে বেরোলো না। তার সাজানো শব্দগুচ্ছ ঠোঁটের ডোগায় এসে এলোমেলো হয়ে যাচ্ছে। আদিম অনুভূতিরা ভয়ঙ্করভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে যেন। অনুভূতির তোরে বুকের উপর থাকা হাতের বাঁধনটা আলগা হতেই হাত দুটো আবার দুষ্টুমি শুরু করে দিল। নরম মসৃণ উদর চেপে ধরে পেছন থেকে হ্যাঁচকা টান দিল। সাথে সাথে প্রিয়তার পিঠ ঠেকল প্রণয়ের বুকে। প্রণয়ে ওর বড় বড় আঙ্গুল চালিয়ে দিল প্রিয়তার উন্মুক্ত চুলে। মুখটা নিজের দিকে ঘুরিয়ে চোখে চোখ রাখল। গভীর বাদামি দুটো চোখে চোখ পড়তেই ছ্যাত করে শরীর জ্বলে উঠল প্রিয়তার। ওই ভাষা বুঝতে এতটুকু কষ্ট হলো না। লজ্জায় কুকড়ে গেল প্রিয়তা। আর এক মুহূর্ত ওই নেশা ডুবানো নরম চোখে তাকিয়ে থাকতে পারল না। আপনা আপনি দৃষ্টিও নিচু হলো। উদ্গ্রীব হলো প্রণয়। টকটকে নরম গালে নাক ঘষতে ঘষতে ঘোর লাগা কণ্ঠে বলল, I don't want normal food, Jan. I want my protein. And you are my protein. অমন অঙ্গ ঝাঁঝানো আবদার শুনে কান দুটো ঝাঁঝা করে উঠল প্রিয়তার। অকৃত্রিম লজ্জায় গাল দুটোর আভা বেড়ে গেল কয়েক গুণ। প্রণয়ের শারীরিক অবস্থার কথা চিন্তা করে নিজের বাড়ন্ত অনুভূতি মাটি চাপা দেওয়ার চেষ্টা করলো প্রিয়তা। কাপা কাপা অস্থির কণ্ঠে বলার চেষ্টা করল, আপনি অসুস্থ প্রণয় ভাই, আপনার অসুস্থ শরীরে এত ধকল সহ্য হবে না। কথাটি বলে তীব্র লজ্জায় মাথা নুয়ে নিল প্রিয়তা। তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট দুটোর দিকে নেশাতুর চোখে তাকালো প্রণয়। লোভে তার চোখ দুটো চকচক করছে। গোলাপের পাপড়ির ন্যায় কোমল দুটো ঠোঁটে আলতো বৃদ্ধাঙ্গুল চালিয়ে দিল প্রণয়। গভীর হাসকি কণ্ঠে বলল, আমার দ্রুত সুস্থ হওয়ার জন্য তোমাকে চাইছেন। My body needs you to recover. Every cell of my heart is starving for you. Don't go away. Stay here. Feed my soul. শরীরটা অবশ হয়ে এলো প্রিয়তার। চরম উদ্বাদনায় প্রিয়তার গলদেশে মুখ ডুবালো প্রণয়। গলা থেকে ওড়নাটা খুলে ছুঁড়ে মারল ফ্লোরে। সর্বগ্রাসী অনুভূতি যেন ধীরে ধীরে গ্রাস করছে দুজনকেই। ক্রমে ক্রমে হাত দুটো অবাধ্য হয়ে উঠছে প্রণয়ের। কামিজটা টেনে তুলে খুলে ফেলল প্রণয়। সাথে সাথেই লজ্জায় কুকড়ে গেল প্রিয়তা। পেছন ফিরে বালিশে মুখ গুজে দিল। প্রিয়তার লজ্জা দেখে হেসে ফেলল প্রণয়। এতবার নিজের করার পরও লজ্জা বুঝি ভাঙেনি একটুকু। এত লজ্জা কথা থেকে কুড়ায় মেয়েটা। প্রিয়তার দু হাতে মুখ ঢেকে
পড়ে রইল। তার মাখনের মতো ফর্সা উন্মুক্ত শরীরটা প্রণয়ের চোখের সামনে দৃশ্যমান, যেমন ভয়াবহ শিকারীর সামনে ছোট্ট হরিণী। ঘাট থেকে কোমর পর্যন্ত আলতো করে বার কয়েক স্লাইড করলো প্রণয়। দম আটকে চোখ বুঝে পড়ে রইল। তার ছটফটানি দেখে বাঁকা হাসলো প্রণয়। কানের কাছে মুখ নামিয়ে গভীর নেশা জড়ানো কণ্ঠে বলল, তোমার এই কাবাকাবি আমাকে কিন্তু আরো বেশি উস্কে দিয়েছে জান। দেখতে পাচ্ছ তোমার শরীরটা আমায় কি বলছে? নিজেকে নিয়ন্ত্রণ করো, নাহলে আমিও পারবো না নিজেকে নিয়ন্ত্রণ করতে। খুব ব্যথা দিয়ে ফেলবো তোমায়। প্রিয়তা লজ্জায় আড়ষ্ট হয়ে বলল, চুপ করুন, অশুভ লোক। গা দুলিয়ে শব্দ করে হাসলো প্রণয়। হাত বাড়িয়ে কালো ব্রার সিসটা খুলে দিল আচমকায়। বুকের ভেতর ঝড় উঠে গেল প্রিয়তার। প্রাণ পাখি যেন উড়াল দিল মুহূর্তেই। প্রিয়তার নিঃশ্বাস আটকে গেল গলায়। উন্মুক্ত পিঠের প্রতিটা কণায় যত্ন নিয়ে ঠোঁট ছোঁয়ালো প্রণয়। হাত রাখলো সুগঠিত কোমরের ভাঁজে। হ্যাঁচকা টানে তাকে নিজের দিকে ফেরালো প্রণয়। পুরুষালী শরীরের সবটুকু ভার ছেড়ে দিল নরম তুলতুলে শরীরে। প্রিয়তার চোখ মেলতে পারল না, শুধু অনুভব করছে তার প্রিয় পুরুষকে। তার এক্সপ্রেশন দেখে ঠোঁট কামড়ে ধরল প্রণয়। কানের কাছে ঠোঁট নিয়ে আলতো চুমু খেলো। কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল, ফিড মি জান, আই নিড মাই প্রোটিন। জবাব দেওয়ার সুযোগটুকু পেল না প্রিয়তা। স্পর্শ কাতর অঙ্গে গরম জিভ পড়তেই সর্বাঙ্গ জ্বলে উঠল। আবেশে মৃদু স্বরে চিৎকার দিয়ে উঠল প্রিয়তা। দু হাতের মুঠোয় খামচে ধরল প্রণয়ের চুল। মাথাটা চেপে ধরে বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে চাইল। প্রিয়তা ছটফট করতে করতে আর সহ্য না করতে পেরে বলল, প্লিজ আমাকে, প্রণয় ভাই, ডোন্ট শেক। বাকি কথাটুকু আর সম্পূর্ণ করতে পারল না প্রিয়তা। কণ্ঠস্বর জড়িয়ে গেল। চোখ উল্টে এলো প্রিয়তার। জিভ দিয়ে ঠোঁট ভেজালো। প্রণয় মাতাল করা চোখ দুটো তুলে একবার তাকালো প্রিয়তার দিকে, অতঃপর পুনরায় অপর পাশে মুখ ডুবালো। প্রিয়তার ছটফটানি বাড়িয়ে দিতেই তার হাত দুটো একত্র করে মাথার উপর চেপে ধরল প্রণয়। নেশায় বুঁদ হয়ে ধমকে বলল, টানা 9 দিন অনাহারে ছিলাম, দেখেছি কিন্তু খেতে পারিনি। এখন খাওয়ার সময় জ্বালাবি তো থাপড়ে মুখের মানচিত্র বদলে দেবো। আলতো প্রেস করতে করতে বলল প্রণয়। প্রিয়তা জবাব দিতে পারল না। ধারালো নখ দ্বারা খামচে ধরল প্রণয়ের পিঠ। আবারও বুক থেকে ঝরঝর করে রক্ত উঠতে দেখে মেজাজ হারালো প্রণয়। দাঁতে দাঁত পিষে বলল, ফাকিং ব্লাড, ডাক লেটার। প্রিয়তা দেখার আগে প্রিয়তার ওড়না দিয়ে রক্তটুকু মুছে নিল প্রণয়। প্রিয়তার বক্ষ যুগলে নাক ঘষতে ঘষতে বেশ পুলকিত কণ্ঠে বলল, এরা তো দেখছি আর একটু বড় হয়েছে জান। আমার জান দুটো তো আমি পাগল করে দেবে। দেখো কি সুন্দর লাগছে, এত সফট, ধরলেই তো হাতের মুছে সুখ সুখ অনুভূত হচ্ছে। লজ্জায় প্রণয়ের বুকে মুখ লুকালো প্রিয়তা। অতিষ্ঠ হয়ে বলল, আপনার মুখে কি কিছু আটকাবে না? ঠোঁটে ঠোঁট চাপলো প্রণয়। আদর দিতে দিতে বলল, আটকাবে কেন? এরা আমার মাথার ঘাম পায়ে ফেলার ফসল। এদের বৃদ্ধি বলছে আমার হাতে উর্বরতা আছে। ইস, প্রিয়তার নিখুঁত বুকটা ভালোবাসার তীব্রতায় রক্ত বর্ণ ধারণ করছে কিছুক্ষণের মধ্যেই। কামড়ের দাগগুলো লাল হয়ে ফুলে উঠেছে। আদর দিতে দিতে নাভিতে নেমে এলো প্রণয়। প্রিয়তার নিখুঁত শরীরের প্রতিটি ইঞ্চিতে নিজের আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে গেল সে। শরীরের প্রতিটি ইঞ্চিতে ঠোঁট ছোঁয়ালো। ভালোবাসার তীব্রতায় একসময় কেঁদে উঠল প্রিয়তা। শব্দ করে আর্তনাদ করতে নিলেই তৎক্ষণাৎ মুখ চেপে ধরল প্রণয়। অসহায় চোখে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, শব্দ করো না জান, রুমটা সাউন্ড প্রুফ নয়। তোমার চিৎকার শুনলে এক্ষুনি সবাই ছুটে আসবে। প্রিয়তার চোখ দিয়ে গল গল করে নোনা পানির স্রোত বইছে। প্রিয়তার চোখের পানি দেখে প্রণয়ের বুকে ব্যথা হলো। তবুও সে নিরুপায়। তার যে কিছুই করার নেই। পাগল বানিয়েছে আর পাগলামি সহ্য করবে না তা কি করে হয়? আমাকে জ্বালানোর শাস্তি তো তোমার ভোগ করতেই হবে। প্রিয়তার কপালে শব্দ করে গাঢ় চুমু আঁকলো প্রণয়। দু চোখের পাতায় ছোট ছোট করে চুমু এঁকে অসহায় কণ্ঠে বলল, কষ্ট হচ্ছে জান। এই আমিটাকে তুই ছাড়া কে সামলাবে বল? এই তুই ছাড়া কে আগলাবে? আমার সমস্ত সত্য উচার করে কাকে ভালোবাসবো আমি? এটা সহ্য করে না জান। আমি তো যত সম্ভব নিজেকে কন্ট্রোল করে তোকে আদর করার চেষ্টা করি, তারপরে এত ব্যথা পাস। আমার এই অমরাবিক ধৈর্য শক্তি না থাকলে তুই কি করতি? প্রিয়তা কিছু বলো না। প্রণয়ের বুকে মুখ গুজে পড়ে রইল। এই পুরুষের দেওয়া ব্যথা, বেদনা, ভালোবাসা সবই অমৃত। সময়ের সাথে সাথে উন্মাদনা বাড়ে দুজনেরই।
প্রিয়তাও একসময় উন্মত্ত হয়ে ওঠে। দুজনের মিলনের মৃদু গুঞ্জনে মুখরিত হয় কক্ষ। ভালোবাসা আদানের সাক্ষী হয়ে থাকে নীরব প্রকৃতি। দুজন প্রেমিক যুগল যখন পাশাপাশি থাকে, যে কেন স্থানীয় হতে পারে তাদের মিলন ক্ষেত্র। সোহাগে আদরে ভালোবাসায় মিশে যায় দুটি দেহের দুটি প্রাণ। ভালোবাসা ভয়ঙ্কর, ভালোবাসা সুন্দর, ভালোবাসা নীরব প্রকৃতি, ভালোবাসার খরস্রোতা নদী, ভালোবাসার বহু রূপ বহু রং। তবে কে কোন রঙে নিজেকে রাঙাবে তা তো ভাগ্যলিপি বলবে। দেখতে দেখতে কেটে গেছে আরো 25টা দিন। এই দিনগুলোর প্রতিটি ক্ষণে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে প্রণয়কে বুকে আগলে রেখেছে প্রিয়তা। হুট করেই যেন মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে। সে এখন প্রণয়ের সিদ্ধান্তের বিরোধিতা করে অপকটে। কড়া শাসনে রেখেছে এই কয়েকদিন। প্রণয় টু শব্দ না করে মুখ বুজে সকল হুকুম মাথা পেতে নিয়েছে। ব্যাপারটা বেশ উপভোগ করেছে প্রণয়। চিন্তা চেতনা দূরে ঠেলে নিশ্চিন্তে ঘুমিয়েছে প্রিয়তার বুকে। তার ছোট্ট হরিণী সাবেকি যখন তার অভিভাবক হতে চাচ্ছে, সেখানে নিজেকে অবুঝ বালক সাজিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ। আজ 25টা দিন পর দীর্ঘ চড়াই উতরাই শেষে শিকদার বাড়ির দুয়ারে দাঁড়িয়েছে প্রণয়। ঠিক যেমনটা গিয়েছিল তেমনটাই। হাতের মুঠোয় তার প্রিয়তমা স্ত্রী, পাশে শুদ্ধ প্রীতম আর প্রেম। কলিং বেল চাপলো প্রিয়তা। থ্রিরা এসে দরজা খুলে দিল। দাদানদের দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল থ্রিরা। প্রণয়কে আলতো জড়িয়ে ধরে অভিমান করে বলল, আই মিস ইউ সো মাচ দাদান। বোনকে আগলে নিয়ে মিষ্টি করে হাসলো প্রণয়। থ্রিরা অভিমানী কণ্ঠে বলল, 7 দিনের কথা বলে 37 দিন পরে ফিরলে দাদান। প্রণয় মাথায় হাত বোলাতে বোলাতে আদরে কণ্ঠে বলল, কাজটা অনেক বেশি জমে গেছিল বোনু, বাট আই অলসো মিস ইউ। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবো? থ্রিরা হাসি মুখে দরজা থেকে সরে দাঁড়ালো। প্রণয়ের গুলি লাগার ব্যাপারটা শিকদার বাড়ির গুটি কয়েক লোক ব্যতীত অন্যরা অবগত নয়। চেনা পরিচিত কণ্ঠগুলো শুনে নিজেদের ঘর থেকে বেরিয়ে এলো রাজ, অরণ্য, সমুদ্র, প্রিয়স্মিতা, ইনায়া, উষা। সকলে শোরগোল বাঁধিয়ে দিল। ড্রয়িং রুমের কোলাহল শুনে বাড়ির বড়রাও চলে এলো। অনুশ্রী বেগম এতগুলো দিন পর নিজের ছেলেকে দেখে তিনি হাসি মুখে ছেলের দিকে এগোতেই চপেটাঘাতে তীব্র শব্দে থমকে গেল সবাই। চোখ বড় করে একযোগে তাকালো শুদ্ধ ও প্রিয়স্মিতার দিকে। প্রিয়স্মিতা গালে হাত দিয়ে টলমল চোখে তাকিয়ে আছে শুদ্ধের কন্দনৃত মুখশ্রীর পানে। তার চোখ দুটো জমাট বেঁধেছে অবিশ্বাস। তার ভালোবাসার মানুষটা তাকে মারল। রাগে ফোঁস-ফোঁস করছে শুদ্ধের দু চোখে, যেন অগ্নি বর্ষিত হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে রাগ কন্ট্রোল করতে অক্ষম সে। প্রিয়স্মিতাকে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে।